গল্প শুরু হয় মরুভূমির মাঝে অবস্থিত এক রাজ্য নূরনগর থেকে। নূরনগর তখন সোনালি আলোয় ভাসছে। রাজা আমিরান তরুণ, কিন্তু তার শাসন কঠোর। সে রাজ্যে বিচার ছিল দ্রুত, কিন্তু কখনো কখনো নির্মম। প্রজারা তাকে ভালোবাসত, আবার ভয়ও করত। আর এই ভয়ই রাজাকে অন্ধ করেছিল। রাজপ্রাসাদের সবচেয়ে প্রভাবশালী মানুষ ছিল মন্ত্রী রাশিদ। রাজা তাকে ভাইয়ের মতো বিশ্বাস করতেন। আর সেনাপতি খালিদ ছিল রাজ্যের হৃদয়। যুদ্ধক্ষেত্রে রাজ্যের পতাকা তার কাঁধেই উঠত। তিনজনের এই বন্ধনেই টিকেছিল নূরনগর। কিন্তু ক্ষমতার আলো যত তীব্র হয়, ছায়া তত গাঢ় হয়। একদিন সীমান্ত দিয়ে স্বর্ণবাহী কাফেলা প্রাসাদের পথে আসছিল। রাজকোষের সবচেয়ে বড় চালান ছিল সেটি। কিন্তু প্রাসাদে পৌঁছানোর আগেই কাফেলাটি অদৃশ্য হয়ে গেল। সৈন্যরা খুঁজে পেল পোড়া রথ, মৃত দাস আর শূন্য বাক্স। রাশিদ রাজাকে বুঝালো যে এই ঘটনার পেছনে খালিদের হাত আছে। সে বলল, খালিদ নিজের সৈন্যদের ব্যবহার করে স্বর্ণ লুট করেছে, কারণ সেনাবাহিনীর ব্যয় কমিয়ে রাজা তাকে অপমান করেছিলেন। রাজার কিছুটা দ্বিধা হলেও তিনি রাশিদের কথা বিশ্বাস করলেন। খালিদ ছিল তার পুরনো বন্ধু, কিন্তু প্রমাণের ভারী কণ্ঠে বিশ্বাস দুর্বল হয়ে যায়। তদন্ত ছাড়াই তিনি আদেশ দিলেন, খালিদকে গ্রেপ্তার করে মরুভূমিতে নির্বাসনে পাঠানো হোক। রাজ্যের সবাই অবাক হয়ে দেখল, যে মানুষ এতদিন রাজ্যের জন্য রক্ত দিয়েছে, সে আজ অপরাধীর মতো শিকলে আবদ্ধ। খালিদ শুধু একবার ফিরে তাকিয়েছিল রাজা আমিরানের দিকে। তার দৃষ্টিতে ছিল না রাগ, ছিল কেবল অবিশ্বাস। কিন্তু রাজা জানলেন না, সেই দৃষ্টি একদিন তার ঘুম কেড়ে নেবে। খালিদের নির্বাসনের পর রাজ্যে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সৈন্যরা দ্বিধায়, প্রজারা ফিসফিস করছে। রাজা নাকি নিজের সেনাপতিকে সরিয়ে রেখেছেন ক্ষমতার জন্য। কিছুদিনের মধ্যেই রাশিদ গোপনে নতুন সৈন্যদল গঠন করতে শুরু করল। সে রাজাকে পরামর্শ দিল বাহিনীর নেতৃত্ব নিজের হাতে নেওয়ার জন্য, আর বলল সেনাপতির প্রভাব রাজ্যের জন্য বিপদ হতে পারে। রাজা মনে মনে ভেবেছিলেন, হয়তো সত্যিই তাই। এরই মধ্যে রাজপ্রাসাদে আসতে লাগলো বেনামি চিঠি। খালিদ মরুভূমি থেকে ফিরে আসছে, আর তার লক্ষ্য একটাই, রাজাকে হত্যা। রাশিদ সেই চিঠিগুলো রাজাকে দেখাতো এমনভাবে যেন তার নিজের জীবনই বিপন্ন। রাজা তখন তার কথাতেই আশ্রয় খুঁজতেন। রাশিদ গোপনে একদল ঘাতক পাঠালো মরুভূমিতে। তাদের কাজ খালিদকে জীবিত বা মৃত যেভাবেই হোক শেষ করা। কিন্তু 3 দিন পর ঘাতকদের কেউই ফিরে এলো না। চতুর্থ দিনের সকালে এক প্রহরী মরুভূমির প্রান্তে একটি খাম পেল। রক্তমাখা সেই খামে লেখা ছিল, বিশ্বাসঘাতকতার মরুভূমিতে কেউ বাঁচে না। প্রাসাদে সেই বার্তা পৌঁছাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ল। রাজা ক্রুদ্ধ হয়ে রাশিদকে তিরস্কার করলেন, কিন্তু রাশিদ শান্ত স্বরে বলল, খালিদ এখন বিপজ্জনক। তাকে ধ্বংস না করলে রাজ্য ধ্বংস হবে। রাজা নীরব হলেন। তিনি জানতেন, ভয় কখনো কখনো সত্যের থেকেও বেশি বিশ্বাসযোগ্য। দিন কেটে যাচ্ছিল। আমিরান এখন নিজের মানুষদের নিয়ে সন্দেহ করতে শুরু করলেন। রাজকোষের হিসাব খুলে দেখলেন, কোথাও যেন অমিল। সোনার পরিমাণ কমে গেছে, আর প্রতিটি সিলে রাশিদের নাম। তখনই তার মনে প্রথম সন্দেহ জাগল। খালিদকে নয়, হয়তো ভুল মানুষকে বিশ্বাস করেছিলেন তিনি। কিন্তু সরাসরি প্রমাণ না থাকায় তিনি নীরব রইলেন। রাশিদের প্রভাব এতটাই ছড়িয়েছে যে রাজ্যের অর্ধেক সৈন্যই এখন তার নিয়ন্ত্রণে। প্রাসাদের প্রাচীরের মধ্যে জন্ম নিচ্ছিল এক অদৃশ্য যুদ্ধ। তরবারির নয়, বুদ্ধি ও বিশ্বাসের যুদ্ধ। খালিদের নির্বাসনের 2 মাস পর নূরনগরের বাতাস বদলে গেল। রাশিদ এখন রাজ্যের অঘোষিত শাসক। সে রাজাকে প্ররোচিত করল বীরুৎসব নামে এক মহাযজ্ঞ আয়োজন করতে। একদিনের যুদ্ধমঞ্চ, যেখানে সৈন্যরা লড়াই করে রাজা ও রাজ্যের প্রতি আনুগত্য প্রমাণ করবে। রাজা জানতেন, তিনি এই উৎসব পালনের অনুমতি না দিলেও রাশিদ জোরপূর্বক এটি পালন করে ছাড়বে। তাই তিনি রাজি হলেন। তিনি প্রজাদের কাছে এই উৎসব পালনের ঘোষণা দিলেন। সবাই অধীর আগ্রহে এই খেলা দেখার জন্য অপেক্ষা করছিল। এক বিশাল মঞ্চ তৈরি হলো প্রাসাদের প্রাচীরের সামনে। সোনালি বালুর ওপর রক্তপাতের জন্য নির্ধারিত এক বৃত্ত, যেখানে যোদ্ধারা লড়াই করবে এবং যে বেঁচে থাকবে সেই হবে বিজয়ী।
অবশেষে উৎসবের দিনটি এলো। রাজ্যের প্রতিটি অঞ্চল থেকে যোদ্ধারা এসে হাজির হয়েছে। তাদের মধ্যে এসেছে এক অচেনা যোদ্ধা, কালো বর্মে মোড়া, মুখে ধাতব মুখোশ। কেউ তার নাম জানত না। প্রথম লড়াইয়েই সে ৩ জন সৈন্যকে পরাজিত করল। তার লড়াই করার এমন দক্ষতা যা শুধু এক অভিজ্ঞ যোদ্ধাই পারে। লড়াই চলতে লাগল। শেষে সে মুখোমুখি হল রাশিদের নিজের নির্বাচিত প্রধান যোদ্ধার। তলোয়ারের সংঘাতে ধুলো উড়ল, দর্শক নিঃশ্বাস আটকাল। এক অদৃশ্য আঘাতে অচেনা যোদ্ধা প্রতিদ্বন্দ্বীকে মাটিতে ফেলল। জনতার চিৎকারে গর্জে উঠল অঙ্গন। রাজা নিজে উঠে দাঁড়ালেন। তিনি নির্দেশ দিলেন, বিজয়ীর মুখ দেখানো হোক। যোদ্ধা ধীরে মুখোশ খুলল। মরুভূমির ধুলোর নিচে জখমে ভরা মুখে রাজা চিনলেন, এটা খালিদ। এক মুহূর্তে সমগ্র প্রাসাদ স্তব্ধ। যে মানুষকে বিশ্বাসঘাতক বলা হয়েছিল সে এখন জীবিত আর রাজ্যের মঞ্চে বিজয়ী। রাশিদ সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে পড়ে রাজাকে অভিনন্দন জানালো। বলল, খালিদের এই প্রত্যাবর্তনই প্রমাণ যে রাজা তার বিচার সঠিক করেছিলেন। আপনি তাকে নির্বাসনে পাঠিয়ে সুযোগ দিয়েছিলেন প্রমাণের জন্য। দেখুন, সে ফিরে এসেছে ন্যায়ের সঙ্গে। ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হলো। রাজা নাকি সব জানতেন, সবটাই নাকি রাজনীতির খেলা। আমিরান চুপ করে সব শুনলেন। তার চোখে এক অদ্ভুত স্থিরতা, যেন সে এই মুহূর্তের অপেক্ষাই করছিলেন। খালিদকে তার নিজের পাহারায় নিয়ে যাওয়া হলো। বলে দেওয়া হলো রাজা নিজের হাতে প্রশ্ন করবেন। কিন্তু রাত নামার আগেই রাজা গোপনে রাশিদকে ডেকে পাঠালেন। বললেন, খালিদের বেঁচে ফেরা রাজ্যের স্থিতি নষ্ট করতে পারে, তাই চুপিসারে তাকে সরিয়ে দিতে হবে। রাশিদ খুশিতে মাথা নত করল, ভাবল রাজা আবার তার পাশে। রাশিদ একই রাতে তার গুপ্তঘাতক বাহিনী পাঠালো, কিন্তু তারা জানত না রাজা ইতিমধ্যেই সেই ঘাতকদের তালিকা পরিবর্তন করেছেন। ঘাতকদের অর্ধেকই এখন ছায়া সেনা, রাজা আমিরানের নিজস্ব গোপন বাহিনী, যারা কেবল রাজাকে নয় সত্যকেও রক্ষা করে। খালিদ তখন রাজপ্রাসাদের পুরনো গুহায় লুকিয়েছিল। তার হাতে এক মোটা চামড়ার খাম, যেখানে ছিল রাশিদের শিলমোহর সহ রাজকোষের সব জাল হিসাব। সেই প্রমাণগুলো রাজা নিজ চোখে দেখলেন। তিনি বুঝলেন রাশিদ শুধু রাজ্য নয়, তার বিবেককেও বিক্রি করে দিয়েছে। তবু রাজা নীরব রইলেন। তিনি জানতেন সরাসরি আঘাত দিলে রাজ্য ভেঙে পড়বে, তাই তিনি ঠিক করলেন রাশিদ নিজের ফাঁসির দড়ি নিজেই তৈরি করবে। 1 সপ্তাহ জুড়ে চলল এক অদ্ভুত খেলা। রাশিদ দিনরাত রাজাকে নীতির কথা শোনাল, আর রাজা তাতে সম্মতি দিলেন, যেন বিশ্বাস পুনরায় গড়ে তুলছেন। পর্দার আড়ালে খালিদ প্রতিটি চিঠি, প্রতিটি আদেশের নকল তৈরি করছিল। রাশিদের হাতের লেখা, সিল, এমনকি স্বর্ণ পাচারের হিসাবও। রাজা আদেশ দিলেন সেই সব প্রমাণ গোপনে গুহার নিচে জমা রাখতে। সেখানে শুধু 3 জন প্রবেশাধিকার পেল, রাজা, খালিদ আর রাজরক্ষী সায়েফ। রাশিদ এদিকে নতুন ষড়যন্ত্রে ব্যস্ত। সে সেনাপতিদের বোঝাচ্ছিল রাজা খালিদের সাহায্যে সেনাদের বিরুদ্ধে যুদ্ধে নামবেন। রাজ্যের অর্ধেক বাহিনী বিভক্ত হয়ে গেল 2 শিবিরে। সবাই ভাবছিল যুদ্ধ আসছে। কেউ জানত না রাজা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন, যুদ্ধ হবে না, বিচার হবে। রাজা ঘোষণা দিলেন 3 দিনের মধ্যে রাজসভায় বড় হিসাব প্রকাশ হবে। রাজঘোষ, সামরিক বাজেট ও সীমান্তের লুটের তদন্ত। প্রজারা আনন্দে মেতে উঠল। তারা ভাবল অবশেষে ন্যায় ফিরে আসছে। কিন্তু রাজা জানতেন সেই সভায় উঠবে শুধু অর্থের হিসাব নয়, উঠবে বিশ্বাসঘাতকতার ইতিহাসও। খালিদ নীরবে অপেক্ষা করছিলেন। সে জানত তার নামও উঠবে এবং সেটাই হবে সত্য প্রকাশের মুহূর্ত। রাতে রাজা একান্তে গুহায় গিয়ে খালিদকে বললেন, আগামী সভায় তোমার নাম উঠবে, কিন্তু ইতিহাস বদলাবে। খালিদ শুধু মাথা নোয়ালেন। আর বাইরে মরুভূমির হাওয়া যেন ফিসফিস করে বলল, শেষ বিচার ঘনিয়ে আসছে। সেদিন নূরনগরের আকাশ ভারী ছিল। প্রাসাদের চত্বর ভরে গেছে সৈন্য, সাধারণ প্রজা আর বিদেশি দূতদের ভিড়ে। রাজা আমিরান ঘোষণা করেছিলেন, আজ আমি রাজ্যের প্রতিটি হিসাব খুলব এবং যাকে ন্যায় দোষী প্রমাণ করবে সেই নূরনগরের ভাগ্য নির্ধারণ করবে। রাশিদ রাজা সিংহাসনের পাশে দাঁড়িয়ে, মুখে আত্মবিশ্বাসী হাসি। তার বর্ম ঝলমল করছে, চোখে গর্বের ছায়া। খালিদকে রাজা নিজের পাশে বসিয়েছেন। সবাই অবাক যে মানুষ একসময় বিশ্বাসঘাতক, আজ সে প্রাসাদের মাঝখানে সম্মানিত আসনে। ফিসফাস শুরু হলো।
রাজা কি পাগল হয়ে গেছেন নাকি কোনো খেলা চলছে? রাজা নীরব রইলেন। ঘণ্টাধ্বনি বাজল, বিচার শুরু হলো। রাজকোষের মন্ত্রীদের হাতে ভারী সিন্দুক আনা হলো, তার মধ্যে শত শত নথি। রাজা ইশারা করলেন, পড়ো। প্রথম নথি, সীমান্তের স্বর্ণলোট, প্রমাণ রাশিদের সিলমোহর। দ্বিতীয় নথি, রাজকোষ থেকে অদৃশ্য তহবিল, প্রমাণ রাশিদের স্বাক্ষর। প্রজারা হতবাক, রাশিদের মুখ ফ্যাকাশে। কিন্তু সে তৎক্ষণাৎ উঠে বলল, মহারাজ, এই সবই সাজানো। আপনার নতুন মিত্র খালিদ এই কাগজ বানিয়েছে আমার বিরুদ্ধে। যে নিজে মৃত্যুর ভয়ে পালিয়েছিল, সে এখন আপনার কানে বিষ ঢালছে। রাজসভা তোলপাড়। রাজা স্থির কণ্ঠে বললেন, তোমার কথার সত্যতা আমি প্রমাণ দিয়ে শুনব। তিনি রাজরক্ষী সায়েফকে ইশারা করলেন। সায়েফ এগিয়ে এসে একটি ধাতব বাক্স খুলল। ভিতর থেকে বেরোলো কয়েকটি চিঠি, যা কয়েকদিন আগে রাশিদের নিজের ঘাতক বাহিনী থেকে উদ্ধার করা হয়েছিল। সেগুলো পড়তেই শোনা গেল রাশিদের স্পষ্ট শব্দে লেখা, রাজাকে সরাও, খালিদকে মরুভূমিতে পাঠাও, রাজ্য ভাগ হবে আমার নামে। নীরবতা। এক মুহূর্তের জন্য সবাই স্থির হয়ে গেল। তারপর গর্জে উঠল ভিড়, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। কিন্তু এখানেই রাশিদের আসল চমক। সে হঠাৎ নিজের পোশাকের ভেতর থেকে একটি চিঠি বের করল। রাজা আমিরানের নিজের হাতে লেখা আদেশ, যেখানে লেখা, খালিদকে সরিয়ে দাও, প্রমাণ লুকাও, রাজ্য শান্ত থাকবে। সেখানে উপস্থিত প্রজারা আবারও স্তব্ধ। রাজা চেয়ে রইলেন চিঠিটার দিকে। তার স্বাক্ষর স্পষ্ট। রাশিদ চিৎকার করে উঠল, দেখুন, যে রাজা ন্যায় কথা বলেন তিনিই অন্যায়ের মূল। আমি শুধু তার আদেশ পালন করেছি। সবাই অবাক। খালিদ চোখে রক্ত নিয়ে তাকালো রাজার দিকে। রাজা ধীরে উঠে দাঁড়ালেন, তুমি ঠিক বলেছ রাশিদ, এটা আমারই আদেশ। কিন্তু কাগজটা তুমি পড়ে শেষ করতে পারোনি। তিনি ইশারা করলেন। রাজরক্ষী সায়েফ এগিয়ে এলো, হাতে দ্বিতীয় অর্ধেক কাগজ নিয়ে। তাতে লেখা ছিল, যদি কেউ রাজ্য বিক্রি করার চেষ্টা করে তাকে মৃত্যুদণ্ড দিও। ভিড় এবার সব বুঝে উঠল, যেন একটা নিঃশব্দ বিস্ফোরণ হলো। রাশিদ বুঝল, এবার সব শেষ। রাশিদ পিছু হটল না। সে রাজাকে ছুরি হাতে আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু খালিদ এক লাফে সামনে এসে দাঁড়ালো। রাশিদের ছুরি খালিদের বাহু ছুঁয়ে গেল, কিন্তু পরের আঘাতে খালিদের তলোয়ার তার গলায় থেমে গেল। রাশিদ হাঁপাচ্ছিল, মুখে হালকা হাসি। তুমি জিতেছ, কিন্তু রাজা বাঁচবে না। তার কাপড়ের ভেতর থেকে বের হলো এক ছোট কাচের শিশি। খালিদ থামানোর আগেই সে তা ছুঁড়ে মারল মাটিতে। ধোঁয়া ছড়িয়ে পড়ল পুরো রাজসভায়। ধোঁয়া সরে গেলে দেখা গেল রাশিদ পালিয়ে গেছে। সেই রাতেই প্রাসাদে অদ্ভুত নীরবতা। রাজা নিজের কক্ষে ফিরে গেছেন, খালিদ পাহারায় বসে আছেন বাইরে। ভোরে দরজা খুলে দেখা গেল রাজা নেই। শুধু টেবিলে পড়ে আছে একটি পুরনো চিঠি, রাশিদের হাতের লেখা। আমি মারা যাইনি। সত্যকে ব্যবহার করে তুমি রাজ্য বাঁচাতে চেয়েছিলে, কিন্তু যে রাজা নিজের বিবেক বিক্রি করে তার রাজ্য টিকবে না। রাজা আমিরানের নিখোঁজের পর পুরো নূরনগর এক অদ্ভুত নীরবতায় ঢেকে গেছে। প্রাসাদের দরজা বন্ধ, সৈন্যরা বিভ্রান্ত, মন্ত্রীদের মুখে কোনো নিশ্চয়তা নেই। খালিদ রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছে, কিন্তু প্রজারা ফিসফিস করে, রাজা কি পালিয়েছে না তাকে কেউ সরিয়েছে? কেউ কিছু জানে না। খালিদ প্রতিদিন রাজসভার সামনে দাঁড়ায়, রাজ্যের হিসাব ঠিক রাখে। তবুও তার মনে একটাই প্রশ্ন ঘোরে, রাজা কোথায়? খালিদ নূরনগরের দায়িত্ব নিলেও প্রতিদিন রাতে সে রাজসিংহাসনের দিকে তাকিয়ে ভাবত, রাজা কি নিজেই হারিয়ে গেলেন নাকি সত্য তাকে গ্রাস করল। একদিন প্রাসাদের দক্ষিণ প্রাচীরের নিচে মাটি খোঁড়ার সময় পাওয়া গেল এক পুরনো পিতলের বাক্স। তার ভেতরে একটি চিঠি, রাজা আমিরানের হাতের লেখা। আমাকে খুঁজো না, ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে কখনো কখনো রাজা হারিয়ে যায়। খালিদ বোঝে না রাজা নিজে পালিয়েছেন না কেউ তাকে সরিয়ে দিয়েছে। এক সন্ধ্যায় সীমান্তের পাহারাদাররা দেখতে পায় একদল বণিক প্রাসাদের দিকে আসছে। তাদের মধ্যে একজনের মুখ ঢাকা। দরজার সামনে এসে সে নিজের মুখ থেকে কাপড় সরালো। রাশিদ।
সবাই হতবাক। সে ক্লান্ত, চোখে পুড়ে যাওয়া দৃষ্টি, কিন্তু মুখে ভয় নেই। খালিদ তাকে দেখে তলোয়ার বের করল। তুমি এখনো বাঁচো কেমন করে? রাশিদ বলল শান্ত কণ্ঠে, আমি মরিনি, কারণ কেউ মরতে দেয়নি। রাজা আমিরান নাকি তার মৃত্যুর আদেশ দেননি, বরং গোপনে তাকে মরুভূমিতে পাঠিয়েছিলেন, নিজের বিশ্বাসঘাতক সাজিয়ে রেখে সত্যকে আড়াল করার জন্য। রাশিদ বলল, রাজা আমাকে ব্যবহার করেছে, তোমাকে ব্যবহার করেছে, এখন আমি সেই সত্য উন্মোচন করব। খালিদ তাকে রাজসভায় নিয়ে এলো। প্রজারা জড়ো হলো, সবাই দেখতে চায় বিশ্বাসঘাতক ফিরলে কি হয়। রাশিদ সবার সামনে ঘোষণা দিল, রাজা আমিরান বেঁচে আছেন, তিনি নিজের মৃত্যু সাজিয়ে রেখেছেন যাতে তার ভুল কেউ না দেখে। সবাই চমকে উঠল। খালিদ বলল, তোমার কাছে প্রমাণ আছে? রাশিদ সামনে আনল রাজকোষের একটি সোনার মুদ্রা, যার ওপর ছিল সদ্য ব্যবহৃত রাজমোহর। এই মুদ্রা আমি পেয়েছি মরুভূমির পুরনো ঘাঁটি থেকে, যেখানে রাজা নিজে আশ্রয় নিয়েছেন। তিনি এখন সীমান্তের ব্যবসায়ীদের হাতে রাজকোষ বিক্রি করছেন। রাজসভায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রাজকোষ বিক্রি? নিজের রাজ্য বেচে দিচ্ছেন তিনি? খালিদ ধীরে এগিয়ে এলো। ধুলোভরা প্রাসাদের উঠোনে বাতাস ভারী। খালিদ বলল, তাহলে রাজ্যকে কে বাঁচাবে? রাশিদ ঠোঁটে এক টুকরো বিদ্রুপের হাসি টেনে নিল। যে রাজা নেই, সেই হয়তো বাঁচাবে। এই বলে সে হঠাৎ হাতের নিচ থেকে ছুরি বের করে আঘাত করতে চাইল খালিদের দিকে। খালিদ এক ঝটকায় সরে গেল। ছুরিটা তার কাঁধ ছুঁয়ে পাথরে গিয়ে ঠেকল। একই মুহূর্তে খালিদের তলোয়ার রাশিদের বুক ভেদ করে বেরিয়ে এলো। রাশিদ তলোয়ারের আঘাতে মাটিতে পড়ে গেল। রক্ত ছড়িয়ে গেল পাথরের মেঝেতে। তার চোখ ফাঁকা, নিঃশ্বাস নেই। খালিদ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে তলোয়ার গুজে নিল। নীরব প্রাসাদ, নিস্তব্ধ বাতাস। ঠিক তখনই দূর থেকে এক ঘোড়সওয়ার সৈন্য দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, সীমান্ত থেকে বার্তা এসেছে, রাজা আমিরানকে দেখা গেছে জীবিত অবস্থায় বিদ্রোহীদের সঙ্গে। রাতে খালিদ নিজের কক্ষে ফিরে আসে, দরজা বন্ধ করে, জানালার পাশে বসে পড়ে। তার চোখে বিন্দুমাত্র ঘুম নেই। আজকের ঘটনায় তার হাত এখনো কাঁপছে। সে ভাবতে লাগল, কি করে সে একা এত বড় রাজ্য পরিচালনা করবে। ঠিক তখনই মোমবাতির পাশে রাখা পুরনো কাঠের টেবিলের নিচে সে দেখতে পেল এক পাতলা ছায়া, যেন কেউ কিছু গুজে রেখেছিল ওখানে। সে হাত বাড়িয়ে টেনে বের করল এক ছোট বাক্স। ধুলো জমে আছে তাতে, রাজকীয় সিলমোহর খোদাই করা। খালিদ বাক্স খুলতেই দেখা গেল ভেতরে ভাঁজ করা এক চিঠি। চিঠিতে লেখা, খালিদ, যদি তুমি এই চিঠি পড়ো, জানবে আমি তখনও বেঁচে আছি। তোমাকে নির্বাসনে পাঠিয়েছিলাম শাস্তির জন্য নয়, আড়াল করার জন্য। রাজ্যের ভেতর বিশ্বাসঘাতক ছিল এমন কেউ, যাকে আমি তখন চিনতাম না। তুমি থাকলে তারা তোমাকেই আঘাত করত, কারণ তুমি একমাত্র যে সত্য জানো। আমি চাইতাম তুমি দূরে গিয়ে বাঁচো আর তাদের মুখোশ খুলে যাক। এখন সময় এসেছে ফিরে আসার, কারণ রাজ্য নয়, ন্যায় তোমার হাতে নিরাপদ। খালিদ চিঠিটা অনেকক্ষণ ধরে দেখল। তার চোখে এক ঝলক বোঝার আলো ফুটে উঠল। সে মনে মনে বলল, তুমি আমায় বাঁচিয়েছিলে রাজা, কিন্তু এখন আমি জানি কে আসলে হারল। চিঠিটা সে মোমবাতির শিখায় ছুঁড়ে দিল। তার কাছে এখন সবকিছু পরিষ্কার হয়ে উঠল। যদি রাজা আমিরান নিজের আসন ত্যাগ না করতেন, তাহলে রাজ্যে রাশিদের অরাজকতা ছড়িয়ে পড়ত, আর নূরনগরের এতদিনের শান্তি চিরকালের জন্য হারিয়ে যেত। সত্যের পক্ষে দাঁড়াও, কারণ নীরবতা মানেই অন্যায়ের জয়। যদি গল্পটা ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও এমন রহস্যময় রাজ্যের গল্প পেতে।